হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সেরা 100টি সংবিধানের প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগেও আমরা 100টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে থাকছে আরও 100টি, অর্থাৎ 101 থেকে 200টি। ঠিক আছে, টোটাল 100খানা আমরা প্রশ্ন সলভ করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো। আর তোমরা যদি এর আগের ক্লাসটি দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো আজকে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, গণপরিষদে মোট কয়টি অধিবেশন হয়েছিল? তো মনে রাখবে 11টি। গণপরিষদে মোট 11টি অধিবেশন হয়েছিল। নেক্সট দেখো, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাডভাইসর কে ছিলেন? তো BN রাও। অবজেক্টিভ রেজলিউশন কে প্রথম পেশ করেছিলেন? জওহরলাল নেহেরু, 13ই ডিসেম্বর 1946 সাল। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তারপর দেখো, গণপরিষদের পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের সংবিধান হস্তাক্ষরে বা ক্যালিওগ্রাফি কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ঠিক আছে, নিজের হাতে সুন্দর করে ক্যালিওগ্রাফিতে লিখেছিলেন। তারপর দেখো, সংবিধানের প্রতিটি পাতা অলঙ্কৃত করেছিলেন কোন শিল্পী? তো নন্দলাল বসু এবং রাম মনোহর সিনহা। মনে রাখবে। 1935 সালের ভারত শাসন আইন থেকে সংবিধানের কত শতাংশ নেওয়া হয়েছে? প্রায় 60% নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন কে বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। ঠিক আছে, তারপর দেখো, গণপরিষদের সচিব অর্থাৎ সেক্রেটারি কে ছিলেন? HVR আয়াঙ্কার। ঠিক আছে, প্রস্তাবনা আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? তো মাত্র একবার, সেটা 1976 সালে। তারপর দেখো, ব্যক্তিগত স্বাধীনতার রক্ষাকর্তা কোন রিটকে বলা হয়? তো বন্দি প্রত্যক্ষীকরণ, বা একে আমরা বলি হেবিয়াস কর্পাস। মোস্ট ইম্পর্টেন্ট, এই নামটা আমরা শুনেছি অনেকেই। হেবিয়াস কর্পাস অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ। শিক্ষার অধিকার কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? তো 2002 সালের 86তম সংবিধান সংশোধনী। রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আবেদন করা হয় কোন ধারায়? এটা হচ্ছে 72 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তারপরে দেখো, ডিপিএসপি কার্যকর করার ক্ষমতা কার কাছে রয়েছে? সেটা রয়েছে সরকারের সম্পদের উপর নির্ভর করে। ঠিক আছে, গোহত্যা নিবারণ নির্দেশমূলক নীতির কত নম্বর ধারায় বলা হয়েছে? 48 নম্বর ধারাতে। পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ কোন ধারায় রয়েছে? 48-এর A নম্বর ধারাতে রয়েছে। ইম্পর্টেন্ট। ম্যান্ডামাস কথাটির অর্থ কি? আমরা আদেশ দিচ্ছি, উই কমান্ডেড। এটাই মানে হচ্ছে ম্যান্ডামাস। কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি আইনি অধিকার মাত্র? তো সম্পত্তির অধিকার, যা বর্তমানে 300A নম্বর ধারাতে রয়েছে। একসময় এটি মৌলিক অধিকারের আওতায় ছিল, বর্তমানে এটি আইনি অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বর্ণিত রয়েছে? 23 এবং 24 নম্বর ধারাতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। পরবর্তী দেখো, কোন মামলায় রায় অনুযায়ী মৌলিক অধিকার সংশোধন করা যাবে না বলা হয়েছিল? মৌলিক অধিকার সংশোধন করা যাবে না এটা বলা হয়েছিল গোলকনাথ মামলা 1967। ঠিক আছে, মনে রাখবে। কেশবানন্দ ভারতী বনাম যে গভর্নমেন্ট মামলা, সেটা 1973 সালে হয়েছিল। মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ধারণাটি কোন মামলা থেকে নেওয়া হয়েছে? তো কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, যেটা 1973। ধারা 20 এবং 21 কোন পরিস্থিতিতেও বাতিল করা যায় না? অর্থাৎ দেশে যদি জরুরি অবস্থা জারি হয়, তা সত্ত্বেও এই 20 এবং 21 নম্বর ধারা কোনোভাবেই কিন্তু বাতিল করা যাবে না। নেক্সট দেখো, মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট কোন ধারায় রিট জারি করে?
তো এটা 226, যেমন সুপ্রিম কোর্ট জারি করে 32 নম্বর ধারাতে, হাইকোর্ট জারি করে 226 নম্বর ধারা অনুযায়ী। শিশুদের বিনামূল্যে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের, তো এটি কততম মৌলিক কর্তব্য? তো 11তম, ঠিক আছে, যেটা 86তম সংবিধান সংশোধনীতে করা হয়েছে। নেক্সট দেখো, ভারতের দ্বিতীয় নাগরিককে। ভারতের প্রথম নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি, আর দ্বিতীয় হচ্ছে উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? নির্বাচিত সাংসদ এবং বিধায়কদের দ্বারা, অর্থাৎ ইলেকট্রাল কলেজের দ্বারা, ঠিক আছে। রাষ্ট্রপতি অপসারণ হন কোন পদ্ধতির মাধ্যমে? তো ইমপিচমেন্ট। পকেট ভেটো প্রথম ব্যবহার করেন কোন রাষ্ট্রপতি? তো জোয়েল সিং। প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন? লোকসভার কাছে। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি। রাজ্যসভার রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন? 12 জনকে, ঠিক আছে। তারপর দেখো, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়ন রোধ করা হয় কোন সংবিধান সংশোধনী দ্বারা? ঠিক আছে, আগে যে অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনয়ন করতেন সেটা কিন্তু বর্তমানে বাতিল হয়েছে। তো সেটা কত নম্বর ধারা সংশোধনী? 104, ঠিক আছে, মনে রাখবে। পার্লামেন্টের কাস্টিং ভোট কে দেন? কাস্টিং ভোট দেন স্পিকার। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভলঙ্কার, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। সংসদের সদস্য না হয়েও, ঠিক আছে, কে সংসদের অধিবেশনে যোগ দিতে পারেন? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কার? স্পিকারের। রাজ্যসভা কোনো বিল অর্থ বিলকে, ঠিক আছে, রাজ্যসভা কোনো অর্থ বিলকে কতদিন আটকে রাখতে পারেন? সেটা হচ্ছে মাত্র 14 দিন। ছায়া মন্ত্রিসভা অর্থাৎ শ্যাডো ক্যাবিনেট কোন দেশ থেকে নেওয়া হয়েছে ধারণাটা? ব্রিটেন থেকে। নেক্সট দেখো, ভারতের সঞ্চিত তহবিল, ঠিক আছে, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড, এটা কার অধীনে রয়েছে? কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিল রয়েছে সংসদের কাছে। আর ভারতের আপৎকালীন তহবিল অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ড, এটা রয়েছে রাষ্ট্রপতির কাছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? স্পিকার নিয়োগ করেন। এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? 30 জন। সবাই কিন্তু লোকসভা থেকে এটা মানে নেওয়া হয় 30 জনকে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল ছাড়া কি টাকা তোলা যায়? না, এটা বলা রয়েছে 114 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ছাড়া টাকা তোলা যায়, ঠিক আছে। এটা হবে না উত্তর, কারণ অ্যাপ্রোপ্রিয়েশন বিল ছাড়া কোনোভাবে টাকা তোলা যাবে না। তো এটা 114 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তারপর দেখো, লোকসভার মেয়াদে কি বৃদ্ধি করা সম্ভব? তো উত্তর হবে হ্যাঁ, জরুরি অবস্থার সময় কিন্তু এটা 1 বছর বৃদ্ধি করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, লোকসভা ও রাজ্যসভার কোরাম কত? তোমরা রাখবে মোট সদস্যের 1/10। তারপর সংসদীয় ব্যবস্থায় প্রশ্নকাল অর্থাৎ কোশ্চেন আওয়ার কখন শুরু হয়? তো সভার শুরুতেই। নেক্সট, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 552, ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি লোকসভায় কোন ধারায় ইঙ্গ ভারতীয়দের মনোনয়ন দিতে পারেন? 331 নম্বর ধারাতে। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, মীরা কুমার, ঠিক আছে। নেক্সট দেখো, জেলা জজদের কে নিয়োগ করেন? তো রাজ্যপাল নিয়োগ করেন জেলা জজদের। রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 500 জন। রাজ্য বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 60 জন। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপাল। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার যে সুপারিশ, এটা কোন কমিটি দ্বারা করা হয়? বলবন্ত রায় মেহতা কমিটি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। অশোক মেহতা কমিটি কত স্তরের সুপারিশ করেছিল? দ্বিস্তর।
পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার? পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারের। নেক্সট প্রশ্ন দেখব, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? যিনি ডিএম অর্থাৎ সভাধিপতি, তিনি কিন্তু জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্বের প্রধান রয়েছেন। ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে পাস হয়? মোস্ট ইম্পর্টেন্ট, 1973 সালে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইনটি পাস হয়। তারপর দেখো, বড় বড় শহরগুলোর জন্য কোনো স্থানীয় শাসন ব্যবস্থা আছে কি? তো মনে রাখবে অবশ্যই হ্যাঁ আছে। তো সেটাকে বলা হয় পৌর নিগম বা কর্পোরেশন। মেয়র ইন কাউন্সিল কার অংশ? সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অংশ। সংবিধানের 12তম তফসিলে কি রয়েছে? সেটা হচ্ছে পৌরসভার কথা বলা হয়েছে। কোন রাজ্যে ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়? সেটা হচ্ছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানের নাগর জেলায়। তারপর দেখো, বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তো মনে রাখবে 6 বছর। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? 1969 সালে। তারপর দেখো, জেলা প্রশাসনের মেরুদণ্ড কাকে বলা হয়? জেলা শাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ন্যূনতম বয়স কত? 21 বছর। তারপরে ব্লক লেভেলের পঞ্চায়েত স্তরের নাম কি? পঞ্চায়েত সমিতি। নেক্সট দেখো, মিউনিসিপ্যালিটি কোন সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে? তো 74তম সংবিধান সংশোধনী। তারপর হচ্ছে ক্যাগের রিপোর্ট কে পরীক্ষা করেন? ক্যাগের রিপোর্ট পরীক্ষা করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। নেক্সট দেখব, ভারতের বর্তমান অর্থ কমিশনারের চেয়ারম্যান কে রয়েছেন? অরবিন্দ পানাগড়িয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। নেক্সট দেখো, ইউপিএসসি কাদের বার্ষিক রিপোর্ট পেশ করে? সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে। নির্বাচন কমিশনারের কার্যকাল কত? 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। তারপরে ভারতের বর্তমান ভোটারের বয়স কমানোর সিদ্ধান্ত কত সাল হয়েছিল? এটা 1989 সালে। পরবর্তী প্রশ্ন দেখব, ধারা 312 অনুযায়ী নতুন অল ইন্ডিয়া সার্ভিস কে তৈরি করতে পারে? তো সেটা হচ্ছে রাজ্যসভা। সিবিআই কোন মন্ত্রকের অধীনে পড়ে? তো পার্সোনাল অ্যান্ড পাবলিক গ্রিভেন্স মন্ত্রক। লোকপাল এবং লোকায়ুক্ত কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? LM সিংহি। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তপশিলি জাতি বা SC কমিশন কত ধারায় উল্লেখ রয়েছে? 338 নম্বর ধারাতে। ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক কে নিয়োগ করেন? তো রাষ্ট্রপতি, যেটা 350-এর বিতে রয়েছে। আঞ্চলিক পরিষদের বা রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যানকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে। নেক্সট দেখো, জাতীয় নিরাপত্তা পরিষদ NSC কবে গঠিত হয়? 1998 সালে। ভারতের কনস্টিটিউশন ডে কবে পালিত হয়? 26শে নভেম্বর। 371 নম্বর ধারাতে কোন রাজ্যের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে? মহারাষ্ট্র এবং গুজরাটকে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে অপসারণ করতে পারেন? তো রাষ্ট্রপতি। ভারতে কত ধরনের বাজেটের পেশ করার কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে একত্রিত বাজেট বা জেনারেল বাজেট। ভোট দেওয়ার অধিকার কী ধরনের অধিকার? সেটা হচ্ছে একটি সাংবিধানিক বা আইনি অধিকার। প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন ARC কার নেতৃত্বে গঠিত হয়েছিল? মোরারজি দেসাইয়ের নেতৃত্বে প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন।
নেক্সট দেখো সিল্ড কভার জুরিসপ্রুডেন্স কোন আদালতের সঙ্গে যুক্ত? তো মনে রাখবে এটা সুপ্রিম কোর্টের সাথে যুক্ত। শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় আনা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ইম্পর্টেন্ট প্রশ্নটি। ওড়িশার নাম পরিবর্তন করে ওড়িশা রাখা হয়েছে, তো এটা কততম সংবিধান সংশোধনী? 96তম সংবিধান সংশোধনী। জিএসটি কততম সংবিধান সংশোধনী আইনের মধ্যে রয়েছে? 101। জিএসটি মনে রাখবে 101। 100তম সংবিধান সংশোধনী কি? এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সীমানা চুক্তি, ঠিক আছে, সেটা কিন্তু 100তম সংবিধান সংশোধনীতে উল্লেখ রয়েছে। আর 103তম সংবিধান সংশোধনী কিসের সাথে যুক্ত? ইডাব্লিউএস। এই প্রশ্নটি সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসে। ইডাব্লিউএস অর্থাৎ ইডাব্লিউএস এর যে 10% সংরক্ষণ রয়েছে সেটা 103 নম্বর আর্টিকেলে মানে সংবিধানে কিন্তু এটা করা হয়েছে সংশোধনী 103। নেক্সট দেখব কোঅপারেটিভ সোসাইটি, এটা গঠন হয় 97, ঠিক আছে, 97 এই সংবিধান সংশোধনীতে কোঅপারেটিভ সোসাইটি চালু হয়। ভারতের সংবিধানে বর্তমানে কটি পার্ট রয়েছে? 25টি। তপশিল 9 কেন তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে ভূমি সংস্কার আইন সুরক্ষিত রাখতে, ঠিক আছে, তপশিল 9-এ। ভারতের রাষ্ট্রভাষা কি? ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে, বর্তমানে মনে রাখবে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, তবে সরকারি ভাষা রয়েছে সেটা হচ্ছে হিন্দি। আর কাজকর্মের জন্য কিন্তু ইংলিশটা ব্যবহার করা হয়, ঠিক আছে। সংবিধান সংশোধনের বিল কোনো কক্ষে প্রথম পেশ করতে হয়, তো সেটা যে কোনো কক্ষে, সে লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যে কোনো কক্ষে কিন্তু এই সংবিধান সংশোধনের বিলটা পেশ করতে হয়, ঠিক আছে। তো মোটামুটি এই 100টি প্রশ্ন আর এর আগের দিনের 100টি প্রশ্ন দেখে যাবে, টোটাল 200টি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট একদম সিলেক্টেড কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, সেটা সেন্ট্রাল হোক বা কোনো স্টেট গভর্নমেন্ট হোক। তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। কিছু কিছু নতুন ধরনের প্রশ্ন রয়েছে আর যেগুলো পরীক্ষায় আসে সেগুলো রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি এগুলো ভালো করে দেখে নেবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।